হঠাৎ কয়েকশো মানুষের সমস্যার চিৎকারে কেঁপে ওঠে প্রতাপগড়ের রাজবাড়ি সংলগ্ন ছোট্ট দুর্গা মন্দিরটি। সেই মন্দিরে একাকী সাধনা করেন এক অশীতিপর বৃদ্ধ সন্ন্যাসী। তার কি নাম, কত বয়স, কী বা পরিচয়, কেউ তার খোঁজ রাখে না। নিজের মতো করে ওই দুর্গা মন্দিরে নিজের সাধনার কাজ করে চলেছেন সেই সন্ন্যাসী বছরের পর বছর। না, আর নয়, জমিদার বাবুর কাছ থেকে নির্দেশ এসেছে। উনি জানতে পেরেছেন এই সন্ন্যাসী কোনো সাধারণ সন্ন্যাসী নয়, ইনি একজন অঘরী সাধক, যার প্রখর সাধনার তীব্রতায় আজ প্রতাপগড়ের এত দুঃখ। কে যেন জমিদার বাবুকে বলেছেন এই অঘরী সাধনার কারণেই প্রতাপগড়ের এই বছরের দুর্ভিক্ষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন এক ফোঁটা জলের অভাবে। তাই আর নয়, আজ রাতেই তাকে শেষ করে দিতে হবে, এরকমই নির্দেশ জমিদার বাবুর কাছ থেকে এসেছে। হাতে উদ্যত তরবারি নিয়ে সামনে প্রহরীর দল, আর তার পিছনে উন্মত্ত জনতা। হাতে যে যা পেয়েছে তাই নিয়ে এসেছে, কেউ লাঠি, কেউ কোদাল, তো কেউ শাবল। ধ্যান যোগে সবটাই দেখতে পান সেই সন্ন্যাসী। উনি জানেন ওনার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নেই এই জমিদার বাবুর প্রহরীদের, বরং ওনার অভিশাপে সম্পূর্ণ ছারখার হয়ে যেতে পারে এই জমিদার বংশ। এই প্রতাপগড় আজ শ্মশানে পরিণত হতে পারে শুধুমাত্র ওনার রোষানলে দগ্ধ হয়ে। মনে ওনারও প্রতিশোধের আগুন, কিন্তু এভাবে নয়, কারণ এই মুহূর্তে ওনাকে রক্ষা করতে হবে ওনার সাধনার ব্রহ্মশিলাটিকে। এই ব্রহ্মশিলাই যে সাক্ষাৎ শক্তির আধার। তাই তখনকার মতো সেই সাধক তার ব্রহ্মশিলাকে বুকে জড়িয়ে ধীর পায়ে নেমে যান তার পাশের জলাশয়। আর সেই উদ্ধত প্রহরীর দল এসে দেখে মন্দির শূন্য। ভক্ত এবং ভগবানের আসন শূন্য করে সেই সাধক চলে গেছেন। সকলে হতোদ্যম হয়ে পড়ে এভাবে শিকার ফসকে যাওয়ায়। কিন্তু সেই সাধক কি করে পালিয়ে গেলেন? মন্দির তো চারপাশ থেকে ঘিরে রেখেছিল প্রহরীর দল। তাই যখন সমস্ত প্রহরীরা আনন্দে উৎসবে মত্ত, ঠিক তখনই প্রমাদ গোনেন জমিদার বাবু শ্রী দর্প নারায়ণ। কারণ উনি জানেন সেই সন্ন্যাসীকে একেবারে নিকেশ করে ফেলতে না পারায় ওনার নিজের পরিবার এবং দেশের জন্য কতটা বিপদের সম্ভাবনা উনি তৈরি করে ফেলেছেন। এই সন্ন্যাসী আবার ফিরে আসবেন। ওনার শুভ পরামর্শ দিয়ে যেমনভাবে রাজ পরিবারকে এতদিন সাহায্য করে এসেছেন, ঠিক সেরকমভাবেই ওনার মধ্যে জমে থাকা প্রতিশোধের আগুন নিয়ে উনি ফিরে আসবেন চরম আঘাত হানার জন্য। তখন ওনাদের কে বাঁচাবে? কুলদেবতা বিনোদ বিহারীর দালানে গিয়ে আছড়ে পড়েন জমিদার বাবু, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। কিন্তু এ কি, বিনোদ বিহারীর আসন শূন্য কেন? তবে কি ওনার অত্যাচারের জন্য ওনার কুলদেবতা বিনোদ বিহারী ও জমিদার বাবুকে পরিত্যাগ করলেন? কথাটা মনে হতেই শিউরে ওঠেন জমিদার দর্প নারায়ণ রায়চৌধুরী। বুকে একটা অসহ্য চাপ ব্যথা অনুভব হচ্ছে তার। আর উনি সহ্য করতে পারছেন না, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এভাবে আর কিছুক্ষণ যাবার পর উনি বুঝতে পারেন আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই ওনার। কয়েকবার কেঁপে উঠে স্থির হয়ে যায় ওনার চোখের দৃষ্টি। তবে ওনার শরীর থেকে প্রাণ সম্পূর্ণ বের হয়ে যাওয়ার আগে উনি দেখতে পান এক 18 বছরের দিব্যকান্তির কিশোরী মন্দিরের গর্ভগৃহ থেকে বের হয়ে এসে ধীরে ধীরে নেমে যাচ্ছে জলাশয়ে, একেবারে নিচে জমে থাকা অবশিষ্ট জলের দিকে। স্থির হয়ে যান জমিদার বাবু। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই প্রশ্ন ওনাকে নিয়েই যেতে হয়, কে এই অষ্টাদশী কিশোরী? এ তবে কোন মায়া, কার মেয়ে এটি? এই দিব্য তেজ তো কখনো কোনো সাধারণ মানুষের হতে পারে না। এ কার মেয়ে? কে আছে এই সমগ্র প্রতাপগড়ে যার গর্ভে জন্ম নিয়েছে এরকম ব্রহ্মতেজ সম্পন্ন এক কিশোরী? মাথাটা একদিকে হেলে পড়ে জমিদার বাবুর। একটা জীবন শেষ, আর একটা জীবনের প্রতীক্ষার শুরু হয় সেই মুহূর্তেই। বুঝলে কিশোরী, আমার এখনো দিনটা পরিষ্কার মনে আছে। সেই দিনটা ছিল রবিবার। এমনিতে তখন আমার হাত খালি। দু একটা ছোটখাটো ব্যবসা করার কথা ভেবে কিছু টাকা বাজার থেকে ধার করেছিলাম। এখন ব্যবসা তো সেইভাবে জমেনি, কিন্তু পাওনাদাররা টাকার জন্য মাঝে মধ্যেই বাড়িতে
চড়াও হওয়া শুরু করেছে। তবে তখন জন্ম ছক বা কুষ্টি করার কাজ ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই আসতো। তাই পরিস্থিতি সামলে চলতে খুব একটা অসুবিধা হচ্ছিল না, কিন্তু সঞ্চয়ের ভাণ্ডার তখন একদম শূন্য। তাই কদিন ধরেই ভাবছিলাম একটা বা দুটো যদি বড় যজমানির কাজ পাওয়া যায় তবে বেশ ভালোই হয়। আমি খেয়াল করে দেখেছিলাম মন থেকে কিছু চাইলে ভগবান তার একটা ব্যবস্থা করে দেন। তো সেই রকমই ডামাডোলের পরিস্থিতিতে হঠাৎ করে একদিন আমার নামে একটা চিঠি এসে পৌঁছলো। চিঠিটা লিখেছেন প্রতাপগড়ের নায়েব শ্রীযুক্ত বনমালী দাস। যদিও উনি চিঠিটা লিখেছেন জমিদার সূর্য প্রতাপ নারায়ণের হয়েই, এবং চিঠির বয়ানে উনি সেই কথা লিখেও ছিলেন। আচ্ছা ঠাকুর মশাই, জমিদার মশাইয়ের হয়ে ওনার নায়েব মশাই চিঠি লিখেছিলেন কেন? জমিদার বাবু কি লিখতে পড়তে? না না, তা নয়। জমিদার সূর্য প্রতাপ অত্যন্ত উচ্চ শিক্ষিত। গ্রামে প্রাথমিক পাঠশালার পড়াশোনা করার পর উনি কলকাতার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাশ করেন। তারপর শুনেছি উনি নাকি পড়াশোনার জন্য বেশ কয়েক বছর বিদেশেও থেকেছেন। তাই তুমি যেটা ভাবছো ব্যাপারটা সেই রকম নয়। জমিদারবাবু হয়তো অন্য কোনো কারণে চিঠিটা নিজের হাতে লেখেননি, লিখেছিলেন ওনার নায়েব বনমালী দাস। কিন্তু বড় কথা হলো চিঠিটা কে লিখেছে সেটা নয়, চিঠিটা কি উদ্দেশ্যে লেখা হয়েছে সেটা। আর সেই রকম বিস্তারিত কোনো কারণ চিঠিতে বলাও ছিল না। বড়জোর 2-3টে লাইনের একটা চিঠি, তাতে শুধু লেখা ছিল জমিদার বাবুর পক্ষ থেকে বনমালী দাস চিঠিটা লিখছেন, আর তাতে আমাকে প্রতাপগড়ে যাবার জন্য আমন্ত্রণ জানানো হয়। চিঠিতে লেখা ছিল জমিদার বাবু নাকি বিশেষ প্রয়োজনে আমাকে সত্বর প্রতাপগড় যেতে বলেছেন, আর আমার যাতায়াতের খরচ বাবদ চিঠির ভিতরে একটা 20 টাকার নোট ভাঁজ করে রাখা। আমি বুঝতে পারলাম জমিদার বাবুর প্রয়োজনটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই কারণেই আমাকে যাতায়াতের ভাড়া সমেত পাঠিয়ে দিয়েছেন। তো আপনি কি করলেন? গেলেন? আর আপনি কি প্রতাপগড়ে আগে গিয়েছিলেন কখনো? হ্যাঁ, প্রতাপগড় আমি আগে গিয়েছিলাম বটে, তবে এটা যাওয়া যে খুব একটা অসুবিধা তা নয়, সে কথা আমি ভালোই জানতাম। বর্ধমান থেকে নেমে ছইয়ের একটা গাড়ি ভাড়া করে নিলেই হলো, ঘণ্টাখানেকের পথ প্রতাপগড়। ওখানে আমার এক যজমান থাকতো, নাম ধূর্যটি প্রসাদ। আমি এই ধূর্যটি প্রসাদের কাছেই প্রতাপগড়ের ঠিকানা পেয়েছিলাম, আর খুব সম্ভবত জমিদার বাবুর নায়েবও এই ধূর্যটি প্রসাদের থেকেই আমার কথা জানতে পেরেছিলেন। কারণ না হলে তার আগে তো কখনো আমি প্রতাপগড়ের জমিদার বাবুর সঙ্গে দেখা করিনি, তাহলে ওনাদের আমাকে চেনার কথাও নয়। যাই হোক, আমি ঠিক করি আমি পরের দিন সকালেই বের হয়ে পড়ব। সকালবেলার দিকে ট্রেন ধরতে পারলে দুপুরের মধ্যে প্রতাপগড় পৌঁছে যেতে অসুবিধা হবে না। আমি ঠিক করি প্রতাপগড় পৌঁছে আগে আমার যজমান ধূর্যটি প্রসাদের বাড়ি যাব, তারপর ওর সাথে কথা বলে ব্যাপারটা একটু ধারণা নিয়ে তারপর জমিদার বাড়ি যাব। তাতে আমার ওনাদের সাথে কথা বলতে সুবিধা হবে। আর যদি ধূর্যটি প্রসাদ একান্তই কিছু না জানে সেক্ষেত্রে সরাসরি জমিদার বাড়ি যাওয়া যাবে। আমরা এক মনে ঠাকুরমশাই কথাগুলো শুনছিলাম, আর কখন যে চারি ঘরে এসে টেবিলে গরম গরম চা আর আমাদের নিয়ে আসা সিঙ্গারা সাজিয়ে রেখেছে আমরা কেউই তা খেয়াল করিনি। আমাদের খেয়াল পড়লো চারির কথা শুনে। বাবা, এই নাও চা খেয়ে নাও। কাকাবাবুরা আসার সময় গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছেন, এখনই খেয়ে নাও, দেরি হলে জুড়িয়ে যাবে, খেতেও আর ভালো লাগবে না। তা বেশ, গল্প বলার মাঝে চা সিঙ্গারা না হলে ঠিক জবে না। আর হ্যাঁ রে চারিমা, তুই এখন কি করছিস? দুটো সিঙ্গারা তুইও খা না আমাদের সঙ্গে বসে। এ বাবা, তা বললে হয় নাকি? আমার তো এখন মেলা কাজ, তার থেকে তোমরা বরং কথা বলো, আমি গিয়ে আমার কাজগুলো মেটাই। না রে মা, শোন না, তুই তো সারা দিন কাজ করেই চলেছিস, আজ না হয় একটু বসে বিশ্রাম নে। আজ তো ছুটির দিন, সারা সপ্তাহ তো কাজ করিস, আজ একটু বিশ্রাম নে মা। ঠাকুরমশাইয়ের কথা শুনে চারি কি যেন আরেকবার ভাবল। আমি বুঝতে পারলাম
ও ওর হাতের কাজগুলো কি পরিস্থিতিতে আছে সেটাই মনে মনে একটা জরিপ করে নিল। তারপর আঁচলে হাত মুছতে মুছতে আর একটা চেয়ার টেনে নিয়ে বসলো। আজ কাকাবাবুদের কোন গল্পটা বলছো গো বাবা? ওই যে রে মা, প্রতাপগড়ের জমিদার সূর্য প্রতাপ নারায়ণের গল্পটা বলবো ভাবছি। তোর মনে আছে? তুই ছোটবেলায় বেশ কয়েকবার শুনেছিস গল্পটা। আর তারপরে তোকে নিয়ে আমি একবার গিয়েও ছিলাম প্রতাপগড়ের সেই মন্দিরে। তোর মনে আছে? অবশ্য তখন তোর অনেক কম বয়স, না মনে থাকারই কথা। কি বলছো বাবা? প্রতাপগড়ের সেই ভৈরব সুন্দরী মন্দিরের কথা কি এত সহজে ভোলা যায়? আমি এখনো চোখ বুজলে মা ভৈরব সুন্দরীর সেই বিগ্রহ দেখতে পাই। কি জাগ্রত দেবী ছিলেন সেই মা ভৈরব সুন্দরী। ঠাকুরমশাই, আপনি চারিকে নিয়ে গিয়েছিলেন সেখানে? আর এই ভৈরব সুন্দরী দেবীকে আগে তো কখনো এই নামের কোনো দেবীর কথা আমাদের বলেননি। তোমাদের প্রতাপগড়ের কথা বলা হয়নি, তাই হয়তো তোমরা দেবী ভৈরব সুন্দরীর কথা শোনোনি। জানেন তো কাকাবাবু, আমি যখন গেছিলাম তখন মা ভৈরব সুন্দরীর বিরাট মন্দির নির্মাণ হয়েছে। তবে সেটা একটা বিরাট জলাশয়ের মধ্যে, ঠিক মাঝে নয়, তবে জলের মধ্যে দিয়ে সাঁকো দিয়ে হাঁটা পথে সেই মন্দিরে পৌঁছতে হয়। জলাশয়ের মধ্যে মন্দির? সাঁকো দিয়ে হেঁটে মন্দিরে যেতে হয়? বা, খুব অভিনব ব্যাপার তো। হ্যাঁ, আর জানেন তো কাকাবাবু, সেই জলাশয়ে কত বড় বড় মাছ আছে। কেউ সেই মাছেদের ধরে না, বরং তাদের জন্য খাবার দেয়। আর সেই কারণেই মাছগুলো এত বড় বড় হয়ে গেছে। বলো কি? এরকম তো পশ্চিমবাংলার দিকে বিশেষ দেখা যায় না। শুনেছি গুজরাট বা রাজস্থান এরকম কিছু মন্দির আছে। আমাদের এই বাংলাদেশেও এই রকম অনেক রহস্যে ঘেরা মন্দির আছে, যেখানে আজও বহু তন্ত্রমন্ত্রের প্রয়োগ করা হয়, নানা গুহ্যবিদ্যার চর্চা করা হয়। আমরা কজনই বা তার সব খোঁজ রাখি বলো? সে কথা তো ঠিকই, কিন্তু যাই হোক ঠাকুরমশাই, আপনি আপনার গল্পটা বলুন। আর চারি যে বলছে মন্দির দেখেছে, আপনিও কি প্রতাপগড় গিয়ে সেই মন্দিরই দেখেছিলেন? না না কিশোরী, কি বলছো? তখন মন্দিরের তো প্রশ্নই আসে না। তখন তো মানুষ জানতোই না যে ওই জলাশয়ের মধ্যে মা ভৈরব সুন্দরীর অধিষ্ঠান আছে। দেবীর অধিষ্ঠান? ওখানকার মানুষ জানতো না? না, জানতো না। তার আগে পর্যন্ত প্রতাপগড়ের জাগ্রত সদাশিব মন্দিরের কথাই সকলে জানত। প্রতি শিবরাত্রি আর নীল ষষ্ঠীতে মানুষের ঢল লেগে যেত সদাশিব মন্দিরে। বনমালী দাসের কাছে শুনেছি শিবরাত্রিতে নাকি মেলাও বসতো ওইখানে, ওই সদাশিব মন্দিরের চারপাশে। খুব হৈ হৈ করে দিনগুলো কাটতো প্রতাপগড়ের মানুষদের। জমিদার সূর্য প্রতাপ নারায়ণকে গ্রামের মানুষ অত্যন্ত শ্রদ্ধা করতেন, আর উনি নিজেও ছিলেন বড় প্রজাহিতৈষী। ওনার প্রজাদের কারোর কোনো অভাব অভিযোগ হলে তারা সরাসরি এসে জানাতে পারত জমিদার বাবুকে। প্রতাপগড়ের সমস্ত মেয়েদের নিজের রাজ পরিবারের খরচে বিবাহের ব্যবস্থা করতেন জমিদার বাবু। বাবারে, বলেন কি? এরকম তো কখনো শোনা যায় না। গ্রামের প্রত্যেক মেয়ের বিবাহ অনুষ্ঠান আয়োজন করতে রাজকোষের উপর তো বাড়তি একটা চাপ আসবে। আর সেটা যখন জমিদার বাবু নিজেই গ্রহণ করতেন, তখন বুঝতে হবে উনি অত্যন্ত ভালো মানুষ। সে তো ছিলেনই। এই তো চারি যখন প্রতাপগড়ে গিয়েছিল তখন ওনার বয়স অনেক, আর জমিদারির সেই রকম রমরমা তখন আর নেই। কিন্তু তা সত্ত্বেও চারিকে আশীর্বাদ করে একটা সোনার হার উপহার দিয়েছিলেন। তবে আমি যা বুঝেছিলাম ব্যাপারটা ছিল একটু অন্য। আসলে প্রথমে উনি নিজে ছিলেন নিঃসন্তান, আর উনি বিশেষভাবে কন্যা সন্তান কামনা করতেন। কিন্তু বহুদিন হয়ে যাওয়ার পরেও কন্যা সন্তান তো দূরের কথা, ওনার কোনো সন্তান জন্ম নেয় না। আর সেই থেকে ওনার মনে একটা গভীর শোকের ছায়া নেমে আসে। আর গ্রামের সকল মহিলাকেই উনি নিজের কন্যা সমজ্ঞানে স্নেহ করতে থাকেন। বনমালী দাস আমাকে এই কথাও বলেছিল। উনি গ্রামের পণ্ডিতের সাথে কথা বলে মহিলাদের জন্য একটি বিশেষ পাঠশালার ব্যবস্থা করেছিলেন। ভাবতে পারো তখনকার দিনে কত প্রগতিশীল চিন্তা ভাবনা। হ্যাঁ, সে তো বটেই।
সত্যি এরকম মানুষের কথা শুনতে পেলে শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ঠাকুরমশাই, উনি আপনাকে চিঠি লিখে আমন্ত্রণ কেন জানিয়েছিলেন সে কথা বললেন না তো? সে কথাই তো বলছি। আমি ওনার নায়েবের চিঠি পেয়ে পরদিন প্রতাপগড়ে পৌঁছাই। বর্ধমান স্টেশন থেকে সইয়ের গাড়ি করে আমি সরাসরি পৌঁছাই ধূর্যটির বাড়ি। ইচ্ছা ছিল সেই দিনের মতো রাতটা ওর বাড়িতে কাটিয়ে পরের দিন সকালে জমিদার বাবুর সাথে দেখা করতে যাব। আর হঠাৎ করে আমি গিয়ে পড়াতে ধূর্যটিও যার বর্ণায় খুশি হয়েছিল। আমি ওর বাড়িতে আগেও গেছি, আমাদের দুজনের জমে বেশ ভালো। তো ওর কাছ থেকেই শুনলাম নায়েব মশাই বনমালী দাস ওর থেকেই আমার ঠিকানা নিয়ে আমাকে চিঠি লিখেছে। আসলে ঠাকুরমশাই, আমাদের জমিদার বাবু একটি ভারী বিপদে পড়ে গেছেন। অবশ্য বিপদ সেটাকে কতটা বলা যায় আমি জানি না, কিন্তু বিড়ম্বনা তো অবশ্যই। কি ব্যাপার বলো তো ধৈর্যটি, তোমাদের জমিদারবাবু হঠাৎ করে এইভাবে ডেকে আনলেন, এমনকি আসার জন্য গাড়ি ভাড়া বাবদ 20 টাকাও চিঠির সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা কি? এ ব্যাপার সেরকম কিছু নয়, ওনার একটা কুষ্টি তৈরি করে দিতে হবে। আমি যতদূর জানি এই এলাকায় যতজন জ্যোতিষী ছিলেন প্রত্যেককে দিয়েই জমিদার বাবু তার কুষ্টি করিয়েছেন, কিন্তু কিছুতেই তিনি সন্তুষ্ট হতে পারছেন না। আমি ধূর্যটির কথা শুনে হো হো করে হেসে উঠলাম। ও, এই কথা। উনি ওনার মন মতো একটা কিছু শুনতে চাইছেন, আর আকাশের গ্রহ নক্ষত্র সে কথা মান্য করছে না, তাই তো? তা বাবু, তোমাদের জমিদার বাবুর এত অহংকার কিসের জানো? লঙ্কাধিপতি রাবণও তার বাহুবলে সমস্ত গ্রহদেরকে বন্দি করে প্রত্যেককে তাদের উচ্চ স্থানে থাকতে বাধ্য করেছিলেন ইন্দ্রজিতের জন্মানোর সময়, যাতে ইন্দ্রজিতের জন্ম ছকে সমস্ত গ্রহ তার উচ্চ স্থানে থেকে ইন্দ্রজিৎকে আশীর্বাদ করেন। কিন্তু শনিদেবের একটা ছোট্ট পরিবর্তনে ইন্দ্রজিৎ মহাবীর হলেও অকালে প্রাণ দিতে হয়েছিল। আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর তো এইসব কুষ্টি ঠিকুজি হয়। তাদের নিজের মতো করে খোদার ওপরে খোদকারি করতে যাওয়ার কোনো অর্থ নেই। ঈশ্বর যা স্থির করে রেখেছেন তাই ঘটবে, সে তোমাদের জমিদার বাবুর পছন্দ হলেও ঘটবে, না হলেও ঘটবে। তাই তুমি কাল তোমার জমিদার বাবুর কাছে গিয়ে বলে দিও, ওনার কথা মতো, ওনার নির্দেশ মতো কুষ্টি তৈরি করতে এই তারানাথ চক্রবর্তী পারবে না। সে উনি গাড়ি ভাড়া দিয়ে ডাক পাঠালেও না। না না ঠাকুরমশাই, তা নয়, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। উনি সেরকম মানুষ নন যে অর্থের বিনিময়ে বা প্রতিপত্তি খাটিয়ে কাউকে কোনো কাজে বাধ্য করবেন। আসল সমস্যাটা অন্য জায়গায়। অন্য জায়গায়? তো আসল সমস্যাটা কি তুমি জানো? না, ঠিক জানি না, তবে এইটুকু জানি ওনার জন্ম ছকে নাকি এমন কোনো বিশেষ যোগ আছে যেটা উনি শত চেষ্টা করেও খণ্ডন করতে পারছেন না। কোনো সামান্য কারণে ওনার ছকের কোনো একটা প্রাপ্তি যোগ নাকি আটকা পড়ে যাচ্ছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু বাস্তবে সেটা পূর্ণ হয়নি। সেই জন্যই উনি জ্যোতিষীদের দ্বারা ওনার জন্ম ছকটা পরীক্ষা করে দেখেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে। দেখুন, আমি তো জ্যোতিষ শাস্ত্র ব্যাপারটা বুঝি না, যতটুকু লোকমুখে শুনেছি সেইটুকুই আপনাকে বললাম। আর আমার মনে হয় আপনি নিজে কাল একবার গিয়ে ওনার সাথে কথা বললেই বাস্তবটা বুঝতে পারবেন। ওনার জন্ম ছকে আছে, অথচ তাও সেটা বাস্তবে ঘটেনি? হ্যাঁ ঠাকুরমশাই, আমিও এইটুকুই জানি। কাল আমি আপনার সঙ্গে রাজবাড়ি যাব, আর তখন আমি নিজেও বিস্তারিত বুঝতে পারবো ওনারা কি বলতে চাইছেন। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। এই বলে তখনকার মতো আমরা এই আলোচনা সমাপ্ত করি, আর পরদিন সকালবেলা প্রস্তুত হয়ে রওনা দিই জমিদার বাড়ির উদ্দেশ্যে। আমি গিয়ে আমার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে একজন প্রহরী পাঠিয়ে বনমালী দাস আমায় ডেকে নিয়ে যান ওনার দপ্তরে। তবে ধূর্যটিকে আর ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। আমি নায়েব বাবুর ঘরে পৌঁছালে উনি হাত জোর করে উঠে আসেন। আসুন আসুন তারানাথ বাবু, আপনি যে আমার চিঠি পেয়ে সত্যি আসবেন আমি ভাবতে পারিনি। আসলে আমাদের সাথে তো আপনার কোনো পূর্ব পরিচিতি নেই, আমরা ধূর্যটির থেকে আপনার খোঁজ পেয়েছি।
হ্যাঁ, ধৈর্যটি আমাকে সে কথা বলেছে। আচ্ছা তারানাথ বাবু, এবার একটা দরকারি কথাই বলি। আপনাকে একবার আমাদের জমিদার বাবুর জন্মছক আর কুষ্টি বিচার করে দিতে হবে। আপনাকে সত্যিটা খুলেই বলি, ওনার ছক যে আমরা করাইনি তা নয়, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই যে গণনা বিচার পেয়েছি তাতে আমরা কিঞ্চিত দ্বিধান্বিত। হ্যাঁ, ধৈর্যটি আমাকে সেই রকমই বলেছিল, কিন্তু ব্যাপারটা যদি আমাকে একটু বিস্তারিত বলেন তাহলে আমি প্রথমেই একটা ধারণা করতে পারি আপনাকে সত্যি সত্যি কোনো সাহায্য করতে পারবো কি না। আপনি ভিতরে আসুন, জমিদার বাবু ভিতরেই আছেন। উনি আপনার সাথে নিজে কথা বলতে চেয়েছেন। আর তাছাড়া আপনার এই বিচারে হয়তো কর্তামার কিছু পরামর্শ আপনার প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে, যেমন আপনি সঠিক মনে করেন। আমার যতটুকু ধারণা বা বিদ্যে বুদ্ধি আছে সেটা দিয়ে আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। এই বলে সামান্য কিছু টুকটাক কথা বলতে বলতে আমরা উঠে এলাম দোতলায়। আর দোতলায় আমাদের অভিবাদন করার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং রানীমা। ওনাকে দেখতে পেয়েই বনমালী দাস প্রণাম জানালেন, আর আমিও হাত জোর করে ওনাকে প্রণাম করতে যাব, তখনই উনি নিজে এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বেশ ভক্তি ভরে আমার পায়ের ধুলো মাথায় নিলেন। ঠাকুরমশাই, আসুন আসুন, এই পরিস্থিতিতে একমাত্র আপনি আমাদের কোনো দিশা করতে পারেন। জমিদারবাবু আপনার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। ঠিক আছে, তবে চলুন ওনার কাছে যাওয়া যাক। হ্যাঁ, সে তো নিশ্চয়ই যাবেন, আর সেই উদ্দেশ্যেই তো আপনার এখানে আসা। তবে আমি আপনার ওনার সাথে দেখা করার আগে একটা কথা আপনাকে জানাতে চাই। হ্যাঁ বলুন, কি কথা, আমি শুনছি। দেখুন ঠাকুরমশাই, আমি আপনার ব্যাপারে যতটা শুনেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস জমিদারবাবুর জন্মছকের সমস্যার সমাধান আপনি করতে পারবেন। তার কারণ আমি জানি এই সমস্যার সমাধানে শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের জ্ঞান যথেষ্ট নয়, দরকার কিছু অলৌকিক দৈব শক্তি। আর তা যে আপনার আছে তা আমি জানি। তাই আপনার কাছে আমার অনুরোধ, জমিদারবাবুর জন্মছকে আপনি যাই দেখুন না কেন, সেটা সম্পর্কে কোনো মন্তব্য করার আগে শুধু মাথায় রাখবেন এই জমিদার বাড়ির পুরুষানুক্রমে একটা বংশমর্যাদা আছে। এটা আমাদের একটা ঐতিহ্য, এটা আমাদের গর্ব। তাই আপনার গণনা যেন কোনোভাবেই সেই বংশমর্যাদাকে আঘাত না করে সেটা আপনি খেয়াল রাখবেন। তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। রানীমার কথা শুনে আমার বেশ অবাকই লাগলো। এমনিতে ওনাকে দেখতে সাক্ষাৎ মা দুর্গার মতো। বেশ রাশ ভারী চেহারা, মাথায় এক রাশ ঘন কালো কোঁকড়ানো চুল, কপালে বেশ বড় একটা গোল সিঁদুরের টিপ, আর পরনে চওড়া কলকা কাটা লাল পাড় বুড়াদের শাড়ি, গলায় 7 নড়ি হার। মনে হলো ওনার নিয়মিত পান খাওয়ার অভ্যাস আছে, তাই ঠোঁটটা টুকটুকে লাল। বাহ্যিক আকৃতিতে একেবারে জমিদার পত্নী হওয়ার উপযুক্ত হলেও ওনার কথাবার্তা আমার খুব একটা ভালো লাগলো না। ওনার মনের মধ্যে যে ওনার বংশমর্যাদার প্রতি গর্ব বেশ জাঁকিয়ে বসে আছে সেটা বুঝতে পারলাম। ওনাকে আমি কয়েকটা কথা বলতে যাচ্ছিলাম। আপনারা আপনাদের সমস্যার সমাধানের জন্য আমাকে ডেকেছেন, সেইখানে যদি আমি সত্যের অপলাপ করি তবে তা হবে আমার সমগ্র জ্যোতিষশাস্ত্রের প্রতি অবমাননা করা। কিন্তু পাশ থেকে বনমালী দাসের চোখের ইশারায় আমি আর কিছু বললাম না। যতক্ষণ পর্যন্ত জমিদার শ্রী সূর্যপ্রতাপ নারায়ণের সাথে দেখা না হচ্ছে, ওনার মুখ থেকে ওনার সমস্যার কথা না শুনছি, ততক্ষণ আমার কিছু বলা উচিত হবে না। তাই রানীমার কথায় একরকম মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে ঘরে প্রবেশ করলাম। আসুন ঠাকুরমশাই, আসুন, ভেতরে আসুন। আমার চিঠি পেয়ে আপনি যে এখানে এসেছেন তাতে আমি যথেষ্ট আনন্দিত হয়েছি। নমস্কার জমিদার বাবু, আপনি বড় মানুষ। আপনি যে আপনার কোনো কাজের জন্য আমার মতো একজন তুচ্ছ তান্ত্রিককে ডেকে পাঠিয়েছেন, এতে আমি যথেষ্ট গর্বিত। তবে আপনি আমার এখানে আসার জন্য যে 20টা টাকা পাঠিয়েছিলেন সঙ্গে করে,
সেটা আপনাকে ফেরত দিতে চাই। সেটা আমি গ্রহণ করতে পারবো না। কেন কেন পারবেন না? আপনি আপনার কাজের জন্য পারিশ্রমিক গ্রহণ করেন না? করি, অবশ্যই করি, কিন্তু সেটা যজমানের দান দক্ষিণা হিসাবে, পারিশ্রমিক হিসাবে নয়। আর এক্ষেত্রে আপনি যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো আমার যাতায়াতের অগ্রিম খরচ। আমাকে ক্ষমা করবেন জমিদার বাবু, এই টাকা আমি গ্রহণ করতে পারবো না। এই কথা বলে আমার ফতুয়ার পকেট থেকে সেই 20 টাকার করকরে নোটটা বের করে ওনার সামনে টেবিলে রাখলাম। দেখলাম খাঁটি বার্মিজ সেগুন কাঠের তৈরি সেই চওড়া টেবিল, পায়াগুলোতে কলকা কাটা, রাজ পরিবারের ব্যবহারের উপযোগী আসবাবপত্র, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর সেই টেবিলেরই একেবারে শেষ প্রান্তে একটা আরাম কেদারায় বসে রয়েছেন জমিদার বাবু শ্রী সূর্য প্রতাপ নারায়ণ রায়চৌধুরী। ওনার ব্যক্তিত্ব সম্পন্ন চেহারা দেখে সত্যিই মনে সম্ভ্রম জাগে। ওনার হাতে একটা কলকে ধরা ছিল বটে, কিন্তু ওনাকে একবারও সেই কলকেতে টান দিতে দেখিনি। বুঝলাম উনি বেশ দুশ্চিন্তায় আছেন, তবে সেটা সাময়িক দুশ্চিন্তা নয়, দীর্ঘস্থায়ী। উনি যেন এই দুশ্চিন্তাটাকে জীবনের অঙ্গ হিসাবে মানিয়ে নিয়েছেন। ওনার গলাতেও সেই ছাপ স্পষ্ট। আরে এভাবে ভাবছেন কেন? আর্থিক সাহায্য তো সকলেরই প্রয়োজন, সেটা আগে বা পরে। আমার মনে হয় আপনি এভাবে না ভেবে এই টাকাটুকু অগ্রিম দক্ষিণা হিসাবে রাখতে পারেন। তবে হ্যাঁ, আমি আমার সমস্যার সমাধান হওয়ার পর আপনাকে আরও দক্ষিণা দেব, সে ব্যাপারে আপনি কিছু ভাববেন না। আমি বুঝলাম জমিদার সূর্য নারায়ণ বাবুর মনে ওনার সম্পত্তি আর সঞ্চিত টাকার জন্য একটা বিশেষ অভিমান রয়েছে। তাই এই নিয়ে কথা বললে সময় নষ্ট ভিন্ন আর কিচ্ছু হবে না, এটা ভেবে আমি ওনাকে বললাম। ঠিক আছে জমিদার বাবু, সেসব নিয়ে পরে আলোচনা করা যাবে। আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন সেইটা বরং বলুন। হ্যাঁ, সেই ভালো। আমি আসলে আপনাকে একটা সমস্যায় পড়েই রেখেছি। আপনি আমাকে তো দেখতেই পাচ্ছেন, ঈশ্বরের আশীর্বাদে আমার সেভাবে কোনো কিছুর অভাব নেই। জমিদারির অবস্থাও মোটামুটি ভালোই চলছে। আর আমার একটা নিজস্ব ব্যবসা আছে। মেহগনি কাঠের আসবাবপত্র বিদেশের বাজারে রপ্তানি করি আমি। ঈশ্বরের আশীর্বাদে সেটাও মন্দ চলছে না। তবে একটাই সমস্যা আমার, জানেন? আমার মা একদিন স্বপ্ন দেখেছিলেন আমার গিন্নির কোল আলো করে মা দুর্গা জন্ম নিয়েছেন। তখন আমার সদ্য বিয়ে হয়েছে, আর বীরজার বয়স তখন সবে 14। তাই তখন আমার মায়ের কথা শুনে সকলে হাসাহাসি করলেও আমাদের কুলগুরুদেব বীরজাকে দেখে বলেছিলেন ও নাকি সর্বসুলক্ষণ যুক্তা। আর প্রধানত ওনার কথাতেই আমার বাবা শ্রীযুক্ত দর্পনারায়ণ রায়চৌধুরী বীরজাকে ওনার পুত্রবধূ রূপে নির্বাচন করেন। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন বীরজার সন্তান হবে অত্যন্ত ভাগ্যবতী এবং রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত। এখন গুরুদেবের ভবিষ্যৎবাণী বলুন কিংবা আমার মায়ের দেখা স্বপ্ন, কোনোটাই যে সম্পূর্ণ হলো না। সম্পূর্ণ হলো না? এ কথা আপনি কেন বলছেন? আপনার সন্তানাদি কি আপনার জমিদারি দেখার জন্য উপযুক্ত হয়নি? সে এক বিস্তর ইতিহাস তারানাথ বাবু। বিবাহ হবার প্রায় বছর 6 পর বীরজা প্রথমবারের জন্য গর্ভবতী হয়। আমাদের আগে থাকতে সকলের ধারণা ছিল যে বীরজার সন্তান সর্বসুলক্ষণ যুক্ত এবং চক্রবর্তী গুণ সম্পন্ন হতে চলেছে। তাই ওর গর্ভবতী হওয়ার খবর আমাদের গ্রামে ছড়িয়ে পড়ার সাথে সাথেই মানুষের মধ্যে একটা প্রবল উন্মাদনা সৃষ্টি হয়। গ্রামের মানুষ তখন বীরজাকে এতটাই সম্মান ও ভক্তি করত যে প্রতিদিন সকালবেলা ওর পায়ে হাত দিয়ে প্রণাম করবার জন্য প্রায় 1000 খানেক করে মানুষ এসে ভিড় জমাতো জমিদার বাড়ির আঙিনায়। তার কারণ তাদের ধারণা ছিল বীরজার গর্ভে স্বয়ং মা দুর্গা জন্ম নিতে চলেছেন, যেমনটা আমার মা স্বপ্নে দেখেছিলেন। কি গো, তুমি বলো না, তোমার সে সময় কি অবস্থা হয়েছিল প্রজাদের ভক্তির অত্যাচারে? জমিদার বাবু, আমার মনে হয় আপনি যে কথা বলছেন সেগুলো সবই অতীত। আজ থেকে বহু বছর আগে সেগুলো ঘটে গেছে। কিন্তু আজ আপনি আমাকে কেন ডেকেছেন সেই কথা যদি আগে জানান তবে আমি উপকৃত হব। আর আমার মনে হয় সেটাই এই মুহূর্তে বেশি প্রয়োজন। আমারও তাই মনে হয়।
তুমি ওনাকে তোমার বর্তমান সমস্যাটা আগে বলো। এই পরিস্থিতিতে যদি ওনার কিছু করার থাকে তবে ওনাকে বর্তমান পরিস্থিতিটা আগে জানতে হবে। আপনি যথাযথ বলেছেন রানীমা, তবে আমি এখনো বুঝতে পারিনি আপনার সন্তান সন্ততি মানে এই জমিদার বাড়ির পরবর্তী প্রজন্ম কোথায়? কেউ নেই তারানাথবাবু, আমি নিঃসন্তান। আপনাদের জমিদারবাবু কিছুতেই এই কঠিন সত্যটা মন থেকে মেনে নিতে পারেন না, তাই ওনার কল্পনার জগতে উনি পুরনো স্মৃতিচারণ করেই থাকতে ভালোবাসেন। বারবার করে আমার সেই গর্ভধারণের কথাটা মনে করিয়ে সকলের সামনে এমনভাবে উপস্থাপনা করেন যেন সব কিছু ওনার ইচ্ছে মতোই চলছে। কিন্তু বাস্তবটা হলো এটাই, আমি নিঃসন্তান। 20 বছর বয়সে আমি একবার গর্ভবতী হলেও তার কিছুদিন পরে সেই সন্তান জন্ম নেওয়ার মুহূর্তে মারা যায়। আমার সেই মুহূর্তে কোনো কথা বলার ছিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া। শুধু একটা জিনিস আমার মাথায় ঢুকছিল না, তাহলে রাজামশাই যে বললেন ওনার গুরুদেবের ভবিষ্যৎবাণী ছিল, ওনার মায়ের দেখা স্বপ্নাদেশ ছিল, সেই সব কি মিথ্যা? এগুলো কি মিথ্যা হতে পারে? আপনি তো আমার মনের অবস্থা বুঝতেই পারছেন তারানাথবাবু। বীরজা ঠিকই বলেছে, অতীত মনে করে আজ আর কোনো লাভ হবে না। কিন্তু আমার মনের একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। দেখুন, এতক্ষণ অবধি আপনাকে যা বললাম সেগুলো সবই বীরজার দিক থেকে, কিন্তু এবার যদি আমি আমার কথা বলি তাহলে আগে জমিদার বাবু, আমি কি আপনার জন্ম ছকটা নিয়ে আসবো? মানে তারানাথ বাবু যদি দেখতে চান, তাই জানতে চাইছি। সে তুমি নিয়ে আসতেই পারো, আর মূলত সেই কাজের জন্যই তারানাথ বাবুকে পাঠানো। তবে আমার মনে হয় আমাকে আমার সমস্যাটা আগে ওনাকে জানানো দরকার। দেখুন জমিদার বাবু, আমি ধৈর্যটির কাছে যেটুকু আভাস পেয়েছি তাতে আপনার জন্ম ছক দেখে আপনার সন্তান স্থান বিচার করার জন্যই আপনি আমায় ডেকেছেন। প্রথমে আমি কথা বলতে চাইনি, কিন্তু এখন সে কথা বলাই যায়। তাই প্রথমেই আমি আপনাকে বলি, আপনার কাছে যে জন্মছক আছে সেটা আমি দেখতে পারি, কিন্তু সেই ছকের উপর ভিত্তি করে আমি কোনো ভবিষ্যৎবাণী করব না। কেন কেন করবেন না? দেখুন জমিদারবাবু, প্রত্যেকটা মানুষের কাজ করার কিছু নিজস্ব পদ্ধতি থাকে। ধরুন, এটাও আমার নিজের পদ্ধতি। আমি নিজে হাতে গণনা করে আপনার নক্ষত্র স্থান বিচার করে যে জন্মছক তৈরি করব, আমি শুধু তার উপরে ভিত্তি করেই কোনো ভাগ্য বিচার করব, অন্যথা নয়। বাহ, এ তো অতি উত্তম কথা। আপনি নিশ্চিন্তে তা করুন, আর তা করবার জন্য কি প্রয়োজন তা আমাকে বলুন। আমি কথা দিচ্ছি, আপনার যা প্রয়োজন হবে আমি সব কিছু আপনাকে সরবরাহ করব। এই বনমালীকে আমি নির্দেশ দিচ্ছি, বনমালী তুমি ওনার সঙ্গে থাকবে, আর ওই কাজ করবার জন্য ওনার যা যা প্রয়োজন হবে তা তুমি ওনাকে সত্বর এনে দেবে। জমিদারবাবু, এই কাজ করার জন্য যা প্রয়োজন তা আমাকে দেওয়ার ক্ষমতা আপনার বা বনমালীবাবুর নেই। তাই আমি আপনাকে বলছি, আপনি উতলা হবেন না, একটু ধৈর্য ধরুন। এ কি আপনার অহংকার নয় তারানাথ বাবু? তবু যেহেতু প্রয়োজনটা আমার, তাই আমি নির্দেশ দিচ্ছি আপনাকে এক্ষুনি 100 টাকা দক্ষিণা দেওয়া হোক। আশা করি আপনার কাজের নিরীক্ষে এই দক্ষিণার পরিমাণ বেশ খানিকটা বেশিই হবে, তাই নয় কি? আমায় মার্জনা করবেন জমিদার বাবু, আমি আপনার কাছে যা চেয়েছি সেটা কোনো পারিশ্রমিক বা দক্ষিণা নয়, সেটা সময়। পারিশ্রমিক হিসাবে 100 টাকা বা তার থেকে আরও অনেক বেশি আমাকে দেওয়ার ক্ষমতা যে আপনার কাছে আছে সে আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমার প্রয়োজন সময়। আপনাকে কথা দিতে হবে, আমার গণনা শেষ হবার আগে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। তবে এর মাঝে আমি যা প্রশ্ন আপনাকে করব, আপনাকে তার সঠিক উত্তর দিতে হবে। আপনার অতীতে ঘটে যাওয়া ঘটনার নিরিখেই আমি আপনার জন্মছকের নির্ভুল গণনা করতে পারব। আর আমি কথা দিচ্ছি, আমার ছকের গণনা শেষ হয়ে যাবার পর আপনি আমার কাছে যা জানতে চাইবেন আমি আপনাকে তাই উত্তর দেব। আমার কথা শুনে জমিদার সূর্যপ্রতাপ নারায়ণ কেমন যেন হতদাম হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন, আর আমিও ওনার মনের ভাব বুঝতে পেরে বললাম, ভবিষ্যৎ দর্শন করতে গেলে অতীত দর্শন আবশ্যক জমিদার বাবু। তবে হ্যাঁ,
একটা কথা আপনাকে বলে রাখি, এই সমস্ত কাজের জন্য পারিশ্রমিক হিসাবে আমাকে আপনি 16 আনার একটি মুদ্রা দেবেন, তা থেকে একটা টাকাও বেশি নয়। তখনকার দিনে 100 টাকা যখন জমিদারবাবু দিতে চাইছিলেন, তখন সেটা বর্জন করা কি ঠিক হলো? তাছাড়া আপনি তো নিজে চাননি, উনি নিজে আপনাকে দিতে চেয়েছিলেন। সে কথা থাক বিভূতি। অর্থের মোহ যে শাস্ত্রজ্ঞান লোপ পাওয়ায়, সেই উদাহরণ আমি জীবনে বহুবার দেখেছি। তাই অর্থের প্রতি লোভ আমার কোনো দিনই ছিল না। তবে এই সমস্ত ব্যাপারটাতে আমি রাজি হয়েছিলাম শুধুমাত্র একটাই কারণে। জমিদার পত্নী বীরজা দেবী সেই তখন থেকে জমিদার বাবুর পাশে ঠায় দাঁড়িয়েছিলেন এবং ওনার দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। আমি বুঝতে পারছিলাম ওনার সেই দৃষ্টির গভীরতা দিয়ে উনি যে আমার মনের ভিতরটা পড়ার চেষ্টা করছেন। উনি যেন অনেক কিছু আমাকে বলতে চান, কিন্তু সর্বসম্মুখে বলতে পারছেন না। জমিদার বাবুর নির্দেশ মতো বনমালী আমার জন্য ছাদের পাশেই একটা ছোট্ট ঘর ব্যবস্থা করে দিয়েছিলেন। সেইখানেই আমি আমার গণনা নিয়ে বসলাম। জমিদার বাবুর থেকে প্রাথমিকভাবে ওনার জন্ম মুহূর্ত, জন্মস্থান এবং ওনার পিতা মাতার নাম একটা কাগজে লিখে বনমালী নিয়ে এসেছে। আর এবার আমি আমার কাজে মনোনিবেশ করলাম। এইভাবে কতক্ষণ অতিক্রান্ত হয়ে গেছে তা আমার খেয়াল নেই। হঠাৎ একটা চাপা স্বরে কথায় আমার খেয়াল পড়ল। তারানাথ বাবু, ও তারানাথ বাবু, আমাদের কর্তামা একবার আপনার সাথে কথা বলতে চাইছেন। ওনাকে কি আমি একবার ডাকবো? আমার মন বলছিল জমিদার বাবুর অনুপস্থিতিতে বীরজা সুন্দরী দেবী আমার সাথে একান্তে কথা বলতে আসবে, আর হলো ঠিক সেটাই। তাই বনমালী দাসের কথা শুনে আমি গণনার কাজ থেকে মুখ তুলে ওনাকে বললাম, কর্তামা মানে বীরজা সুন্দরী দেবী তো? হ্যাঁ, উনি আমাদের এই গ্রামের সাক্ষাৎ জগজ্জননী মা। উনি ঘরের বাইরে অপেক্ষা করছেন। আপনার সাথে উনি কোনো কথা বলতে চান একান্তে। ওনাকে নিশ্চয়ই ভেতরে আসতে বলুন, না হলে চলুন আমি নিজে যাচ্ছি ওনার কাছে। না না, তার কোনো প্রয়োজন নেই। উনি নিজেই এসেছেন। উনি আপনার সাথে কোনো কথা বলতে চান। আমি ঘাড় নেড়ে সম্মতি জানাবার সাথে সাথেই বনমালী দাস দরজার দিকে ছুটলেন, আর কয়েক মুহূর্তের মধ্যেই বীরজা দেবীকে সঙ্গে করে ঘরে এলেন। আচ্ছা তারানাথ বাবু, কি দেখলেন আমার স্বামীর জন্মছকে? জানি আপনার কথা মতো আপনার কাজের মাঝখানে প্রশ্নটা করা উচিত নয়, তাও। আমি আপনার উৎকণ্ঠা বুঝতে পারছি বীরজা দেবী। আমাকে একটা কথা বলবেন, আপনার স্বামী মানে জমিদারবাবু কি ওনার জীবনের ঠিক 33 বছর বয়স আর 36 বছর বয়সে কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিলেন কিনা? আরও একটা ব্যাপার জানতে পারলে ভালো হতো, তবে সেটা ওনার কৈশোরের, তাই হয়তো আপনি জানবেন না, তাই আপনাকে আর জিজ্ঞাসা করছি না। হ্যাঁ তারানাথ বাবু, আপনি একদম সঠিক বলেছেন। ওর যখন 33 বছর বয়স, তখন একবার বাগান বাড়িতে প্রমোদ ভ্রমণ করতে গিয়ে মালির খুঁড়ে রাখা গর্তে পা মুচকে পড়ে যান। সেবার তো দাঁড়ান, সেবার ওনার ডান পায়ে চোট লেগেছিল, খুব সম্ভবত হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি, তাই তো? বীরজা দেবী মুখে কিছু বললেন না, শুধু ঘাড় নেড়ে সম্মতি জানান। অর্থাৎ আমার অনুমান সঠিক, তাই ওনাকে তারপর বলি, আর 36 বছর বয়সে ওনার কোনো দ্রুতগামী যানবাহনের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরকমও কি সত্যি কিছু ঘটেছিল বীরজা দেবী? হ্যাঁ ঘটেছিল। এখানে গ্রামে সে সময় বন্য শুয়োরের অত্যন্ত উপদ্রব বেড়ে গেলে উনি নিজে তার দমন করার জন্য চান। এখন বয়স হয়ে যাওয়ার কারণে সেভাবে অস্ত্রবিদ্যা চর্চা না করলেও একসময় উনি নিত্য মল্লযুদ্ধের চর্চা করতেন। তবে এক্ষেত্রে কোনো এক পলায়নরত বন্য শুয়োরের অতর্কিত আক্রমণে উনি বেসামাল হয়ে ওনার ছুটন্ত ঘোড়া থেকে পড়ে যান। আর সেবার ওনার আঘাত লেগেছিল মাথায়। কাষ্ঠল কোনো কিছু, মানে ধরুন কোনো গাছের গুঁড়ি বা বড় ডালে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তাই তো? হ্যাঁ একদম সঠিক। কিন্তু আপনি এগুলো কিভাবে বলছেন? আমি বা উনি কেউই তো আপনাকে সে কথা বলিনি, আর ধূর্চটিরও সে সমস্ত কথা জানার কথা নয়। তাহলে
এইসব কথার একটাও আমি বলিনি বেচা দেবী। বলছে ওনার জন্মছক। ওনার দেওয়া তথ্য অনুসারে আমি ওনার ছক তৈরি করেছি, কিন্তু সেটা নির্ভুল হয়েছে কিনা সেটা বুঝতে গেলে আমাকে ওনার অতীতের ঘটে যাওয়া এই ঘটনাগুলোর মাধ্যমে পরীক্ষা করতে হবে। আর আপনার সম্মতি থেকে বুঝতে পারছি আমার জন্ম ছক গণনা নির্ভুল হয়েছে। আপনি যা বলছেন তারানাথবাবু, তাতে আমি অভিভূত, কিন্তু আপনি তো জানেনই আপনাদের কর্তাবাবুর মানসিক যন্ত্রণার কারণ। আপনাদের সন্তান ভালো আছেন, সুস্থ আছেন। কিছুক্ষণ সব চুপচাপ। আপনি বলছেন? জমিদারবাবুর জন্ম ছকে একটা স্পষ্ট নির্দেশ আছে, ওনার একমাত্র কন্যা সন্তান হবে এবং তিনি হবেন সর্বসুলক্ষণযুক্তা। আমার ধারণা আপনাদের কুলগুরু একদম সঠিক পূর্বাভাস করেছিলেন। আপনার গর্ভে সত্যিই কোনো দেবকন্যা জন্ম নিয়েছেন, কিন্তু এক অদ্ভুত গ্রহ সন্নিবেশে জমিদারবাবু ওনার বৎসল্য সুখ থেকে বঞ্চিত। ওনার ছকের চতুর্থ ভাগ রাহু পীড়িত এবং বকরি শনিদেব দ্বারা অধিকৃত। আমি তা জানি তারানাথবাবু, কিন্তু ওনার মনের কষ্ট এখন আর দেখা যাচ্ছে না। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনি ওনাকে বলুন ওনার ছকে সন্তানভাব শুভ নয়, ওনার সন্তান মৃত। মানে আমি বলতে চাইছি আপনি ওনাকে সেরকমটাই বলুন যেটা সকলে হতে দেখেছে, তাহলে উনি ধীরে ধীরে সত্যটা মেনে নিতে পারবেন। সত্য, কিন্তু সত্য যে কিঞ্চিত আলাদা বিরজা দেবী। আর আমি তো ওনাকে মিথ্যা বলতে পারবো না, কারণ আমি যদি ওনাকে মিথ্যা বলি তবে তা হবে জ্যোতিষশাস্ত্রের প্রতি আমার মিথ্যাচার, আর সেটা হবে মহাপাপ। আমি আপনাকে আগেই অনুরোধ করেছি আমাদের জমিদার বাড়ির সম্মানের দিকটা খেয়াল রাখার জন্য, কারণ এই বয়সে উনি সন্তানহীন হয়ে থাকার শোক মেনে নিতে পারলেও এই পরিবারের সম্মানহানি উনি মেনে নিতে পারবেন না। তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি ওনাকে সেটাই বলুন যেরকম আমি বলতে বলছি, আর এর জন্য আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। কিন্তু বিরজা দেবী, সেই সন্তানের কথা কখনো ভেবে দেখেছেন যাকে আপনি লোক সমাজের চোখ থেকে এতদিন লুকিয়ে রেখেছেন? ভুলে যাবেন না, সে কিন্তু কোনো সাধারণ কন্যা নয়। তাই যেদিন পরমেশ্বরের মনে হবে পৃথিবীর কোনো শক্তি দিয়ে আপনি তাকে আটকে রাখতে পারবেন না, সে সকলের সামনে আসবেই। এই কথা শুনে বিরজা দেবী আমার দুটো পা ধরে হাউ হাউ করে কেঁদে ওঠেন আর বলতে থাকেন, আমিও তাই চাই তারানাথবাবু, আমিও তাই চাই। তবে তাকে তার সেই বন্দি দশা থেকে মুক্ত করার সাধ্য যে আমার নেই। আমি কি করব? আমি যে অসহায় একটা মা। কে আমাকে পথ দেখাবে? কে আমাকে সেই কারাগার ভেদ করার শক্তি দেবে? ঠিক এই রকম একটা মুহূর্তে বনমালী ছুটে আসেন। কর্তাবাবু আসছেন। চোখের জল মুছে বিরজা দেবী যথাসম্ভব ওনার উদ্বেগ গোপন করার চেষ্টা করেন, আর ঠিক সেই মুহূর্তেই জমিদার বাবু ঘরে প্রবেশ করেন। আরে গিন্নি, তুমি এখানেই আছো দেখছি। বাহ বাহ, বেশ ভালো বুঝতে পারছি তারানাথ বাবুর গণনা শেষ হওয়ার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। সেটাই স্বাভাবিক, মায়ের মন তো। কিন্তু আমার মনে হয় তুমি কেন একটা মিথ্যে স্বপ্নকে বারবার আঁকড়ে ধরতে চাইছো? তুমি বাস্তব পরিস্থিতি। আপনার সন্তান একদম ভালো আছেন, সুস্থ আছেন এবং তিনি সত্যিই সর্বসুলক্ষণযুক্তা। আপনাদের কুলগুরুর করে যাওয়া ভবিষ্যৎবাণী বৃথা নয়। বুঝলে কিশোরী, কর্তামা বিরজা সুন্দরী দেবীর কথার মাঝখানেই আমি এই কথাটা বলে ওঠায় গোটা ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আর ঠিক তখনই একটা টিকটিকি ঈশান কোণের দেওয়াল থেকে ডেকে উঠল। আমার আগে উনি যত জ্যোতিষীদেরই ডেকেছেন তারা হয় নিজেদের পরিমিত জ্ঞানের কারণে অথবা কর্তামা বিরজা সুন্দরীর দেওয়া প্রলোভনে পড়ে ওনাকে জানিয়েছেন যে ওনার সন্তান যোগ নেই।
ওনাদের কুলগুরুর ভবিষ্যৎবাণী মিথ্যা। আমি প্রথম জন যে অন্য কথা বলি, তাই জমিদার বাবুর মুখ চোখ দেখেই বুঝতে পেরেছিলাম উনি স্তম্ভিত। আপনি কি বলছেন? এর আগে কেউ আমাকে এই কথা বলেনি। আমি তো একরকম মনে মনে হাল ছেড়েই দিয়েছিলাম। আপনি আমাকে আবার বাঁচার আলো দেখালেন। কিন্তু আমার সন্তান আছে মানে সে কোথায় আছে? কিভাবে আছে? আপনার সন্তান কোথায় আছে তা আমি এখনো জানি না। আমি আপনার ছক থেকে শুধু কথা বলতে পারি আপনার সন্তান সুস্থ আছে এবং সে দীর্ঘজীবী। কিন্তু আপনার ছক থেকে কথা বলা সম্ভব নয় যে সে এই মুহূর্তে কোথায় আছে। তবে তার জন্য আমাকে একটা কাজ করতে হবে। যদি আপনি আমাকে সেই অনুমতি দেন তবে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আপনি যেটা ভালো মনে হয় সেটাই করুন। আমি তো আগেই বলেছিলাম বনমালী আপনাকে সব রকমের সাহায্য করবে। যত যত টাকা লাগে আমি আপনাকে দেব। জমিদারবাবু, আপনি এখন ঘরে যান, বিশ্রাম নিন। আমার যা যা প্রয়োজন হবে আমি কাল সকালে আপনাকে তা জানাবো। আমি এখন কর্তামার সাথে একটু কথা বলতে চাই। বীরজা আপনাকে কি সাহায্য করতে পারে? আমি তো আপনাকে বললাম জমিদারবাবু, আমি আপনাকে কাল সকালে সব কিছু জানাবো। আপনাকে কথা দিতে হবে আপনি আমার কাজ শেষ হওয়ার আগে পর্যন্ত আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। এই কথা শুনে জমিদার বাবু আর কথা বাড়ালেন না। তবে ওনার চোখ মুখের অভিব্যক্তি দেখে আমি বুঝতে পারলাম যে উনি আনন্দিত হয়েছেন। আর কর্তামার সাথে কথা বলার পর আমি যে একটা কোনো সমাধান সূত্র খুঁজে বার করব সেই ব্যাপারে উনি যথেষ্ট আশাবাদী। তাই তিনি ঘর থেকে বের হয়ে যাবার পর আমি কর্তামা বীরজা সুন্দরীর দিকে তাকিয়ে বললাম, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার অনুরোধ বা প্রলোভন যাই বলুন না কেন সেটা রাখতে পারলাম না। কারণ আমি আমার গণনা থেকে যা পেয়েছি সেই ব্যাপারে আমি নিশ্চিত। এখন আমি আপনার সাহায্য চাইছি। আপনি আমাকে বলুন সেই সদ্যজাত সন্তানের কি হয়েছিল। আমার সন্তান জন্মেছিল, কিন্তু জন্মানোর মুহূর্তেই তাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যায় এক পিশাচ। আমি সবটাই জানতাম, কিন্তু সব কিছু জেনেও আমি কিচ্ছু করতে পারিনি। তার কারণ একটাই, সে আমার সদ্যজাত সন্তানকে হত্যা করবে বলেছিল। তাকে বাঁচিয়ে রাখার জন্য আমি সেই পিশাচের কথা মতোই এতগুলো বছর চলতে বাধ্য হয়েছি। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিনে যখন সমস্ত প্রতাপগড় জন্মাষ্টমীর আনন্দে মেতে ওঠে, ঠিক তখনই আমি একবার করে সুযোগ পাই আমার সেই কন্যা সন্তানকে চোখের দেখা দেখার। প্রতি বছর মাত্র কয়েকটা মুহূর্তের জন্য। জন্মাষ্টমীর দিন মানে আগামীকাল, কিন্তু কেন? আমার সেই কন্যা সন্তান জন্মাষ্টমীর দিনই জন্মেছিল, আর জন্মানোর পর মুহূর্তেই তাকে নিয়ে গিয়েছিল সেই পিশাচ। তারপর অনেক অনুনয়ের পর সে আমাকে এইটুকুই অনুমতি দিয়েছিল। আমি সারাটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, শুধু ওকে একবার চোখের দেখা দেখব বলে। আর সারাটা বছর চোখের জল ফেললেও আমি অসহায়। কিন্তু আপনি এই কথা জমিদারবাবুকে বলেননি কেন? আর সেই পিশাচ কে যার আপনার প্রতি এত রাগ? কেনই বা সে আপনাকে এতদিন ধরে এই অসহনীয় কষ্ট দিচ্ছে? দেখুন, আমি বিস্তারিত জানি না। যতটুকু আমি শুনেছি সে আমারই সহোদর যমজ ভাই, কিন্তু জন্মানোর মুহূর্তে সে মারা যায়। আর আমি স্বাভাবিকভাবে জন্ম নিলেও আমার মা সেই যমজ ভাইকেই বেশি ভালোবাসতেন। ওর মৃত্যু হলেও মা ওকে জীবিত ভেবেই আদর করতে থাকেন, কারণ ও ছিল পুরুষ সন্তান আর আমি কন্যা। তাই সকলেই তা জানতে পেরে সেই মৃত সন্তানটিকে মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে যায়, আর রয়ে যায় শুধু আমি। এগুলো সবই আমি শুনেছিলাম আমার ধাইমার কাছে আমার বড় হওয়ার পর। তারপর বিয়ে হয়ে এখানে আসার পর আমি বুঝতে পারি আমার সেই মৃত ভাই আমার সাথে সাথেই থাকতো। তখন বয়স কম, আর আমার বাপের বাড়িতে সেভাবে কিছু বুঝতে না পারলেও শ্বশুর বাড়িতে এসে আমি সেই অশরীরীর উপস্থিতি উপলব্ধি করতে পারি। রাতে মাঝে মাঝে আমি তাকে দেখতে পেতাম, একেবারে একটা ছোট্ট বাচ্চার মতো।
খুব সুন্দর, ফুটফুটে। কিন্তু আমার দিকে সে যখন তাকাতো তখন তার চোখে আগুন ঝরে পড়ত। গোটা পরিবারের মধ্যে ওর একমাত্র রাগ ছিল আমার উপর। ওর ধারণা ছিল আমার কারণেই ওকে মারা যেতে হয়েছিল, বাস্তব জীবনের সব আনন্দ থেকে বঞ্চিত হতে হয়েছিল। ও সব কিছুর জন্য আমাকে দায়ী করত। কিন্তু এতে আপনার কি দোষ? আমি তাকে অনেকবার সে কথা বোঝানোর চেষ্টা করলেও বোঝাতে পারিনি। ওর রাগ দেখে আমি নিজেকে অপরাধী মনে করতে শুরু করি ওর মৃত্যুর জন্য। তবে আমি বুঝতে পারিনি ও অপেক্ষা করে আছে আমার থেকে চরম প্রতিশোধ নেওয়ার জন্য। আর সেই প্রতিশোধও নেয়। আমার মেয়ে জন্মানোর মুহূর্তে আমার হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় সে। এতগুলো বছর ধরে তার মনে সেই তীব্র রাগ সে জমিয়ে রেখেছিল। তার উদ্দেশ্য ছিল সে যেমন ছোট থেকে মায়ের বা পরিবারের আদর থেকে বঞ্চিত হয়েছে, সেভাবেই আমার সন্তানও সেই একই কষ্ট পাবে। সেই সময় আমার আর কোনো উপায় ছিল না, বুঝলেন তারানাথবাবু, সে পিশাচের কথা মেনে নেওয়া ছাড়া। সে বলেছিল আমি যদি এই কথা আমাদের পরিবারে জানাই তবে সে আমাদের সন্তানকে হত্যা করবে। আমার এখনো মনে আছে, সে বলেছিল ওর গলা ছিঁড়ে ওর শরীরের সব রক্ত পান করবে সে। আমি সেই ভয়েই কাউকে কিচ্ছু জানাইনি। তাই প্রতিদানে আমার অনুরোধে সে সন্তানকে হত্যা না করে বাঁচিয়ে রেখেছে। আর আমাকে এইভাবে কষ্ট দিয়ে নিজের প্রতিহিংসা পূরণ করছে। আমি আর কিছু বললাম না ওনাকে, কারণ উনি কথা বলতে বলতে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে আর কিছু বলার মতো পরিস্থিতিতেই ছিলেন না। বীরজা দেবীকে ওনার ঘরে যেতে বলে আমি আমার ঘরের বাইরে যে ছাদ ছিল সেইখানে এসে দাঁড়ালাম। তখন সন্ধ্যা নেমেছে, আকাশে ঝলমল করছে তারা। কৃষ্ণপক্ষের সপ্তমীর চাঁদ উঠতে আরও একটু দেরি আছে। আমার মনে শুধুমাত্র একটাই প্রশ্ন তখন ঘুরছে। বীরজা দেবীর কথায় একটাই প্রশ্নের উত্তর অধরা রয়ে গেল। সেটা হলো কুলগুরুর সেই ভবিষ্যৎবাণীর কথা। উনি বলেছিলেন বীরজা দেবীর সন্তানের মধ্যে ঐশ্বরিক শক্তির প্রকাশ হবে। সে নাকি হবে মা দুর্গার অংশ। তবে তাকে কি করে কোনো পিশাচ তার বশে রাখতে পারি? তুমি ঠিকই ভেবেছ তারানাথ, কিন্তু বীরজার সন্তানের মধ্যে জন্মের প্রথম থেকেই ঐশ্বরিক শক্তির প্রকাশ ছিল না। ও একজন সাধারণ মানুষের সন্তান হিসেবেই জন্ম নেয়। ওর ভিতর দেবীর অধিষ্ঠান হওয়ার কথা ওর 18 বছর বয়স হলে। তারপর আমি ছাদে যাওয়ার সময় বুঝতে পেরেছিলাম ছাদে আমি একা নই, আরও কোনো একটা অত্যন্ত পবিত্র শক্তির উপস্থিতির আভাস আমি পেয়েছিলাম। আর এখন তার গলা পেয়ে আমি চমকে উঠলাম। কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি এই রাজবংশের কুলগুরু ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তুমি ভুলেও পিছনে ঘুরে আমাকে দেখার চেষ্টা করো না। আমি তোমার সাথে সবসময় আছি আর থাকবো, কিন্তু তোমাকে এই বিশাল কাজ করতে হবে। আমার প্রণাম নেবেন গুরুদেব। আমি আপনাকে চিনি না ঠিকই, কিন্তু আপনার উপস্থিতি আমি আগেই অনুভব করতে পেরেছিলাম। সে কথা আমি জানি, তোমার মধ্যে সেই তন্ত্রবল আছে, আর সেটা আছে বলেই আমি তোমাকে এই কাজের দায়িত্ব দিতে চাই। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে তুমি যে এই কাজ করতে সব দিক থেকে সক্ষম তা আমি জানি। দেখুন গুরুদেব, আমাকে এখানে ডাকা হয়েছিল জমিদারবাবুর জন্ম ছক বিচার করার জন্য, কিন্তু আমি সেটা করে দেখেছি ওনার ছকে প্রাথমিকভাবে সন্তান বিচ্ছেদ যোগ থাকলেও সন্তান জন্মানোর থেকে 18 বছর পর ওনার সাথে ওনার সন্তানের দেখা হওয়ার যোগ রয়েছে। আর সেই সময় হয়েও গেছে, অর্থাৎ পিশাচের দমন হওয়ার সময় এসে গেছে। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ তারানাথ। বীরজার সন্তানের মধ্যে ঐশ্বরিক ভাবের বিকশিত হওয়ার সময় এসে গেছে, আর তাহলেই সেই পিশাচের নিধন হওয়া সম্ভব। তাহলে আমাকে কি করতে হবে জানান গুরুদেব, কারণ আমি জানি আমাকে কোনো একটা বিশেষ কারণেই আপনি ডেকে পাঠিয়েছিলেন। ধৈর্যটি আমাকে বলেছে
আপনি ওকে স্বপ্নাদ এসে নির্দেশ দিয়েছিলেন আমার কথা জমিদার বাবুকে গিয়ে বলার জন্য, আর ও সেই মতোই করে। আর তারপর ওর থেকে আমার কথা জানতে পারার পর জমিদার বাবু আমাকে চিঠি লিখে এখানে আসার জন্য বলেন। তাই আমি জানি এই মহান কাজের মধ্যে আমার কিছু করণীয় আছে। সেটা কি আমাকে দয়া করে বলুন। মুখে বলে সে কাজ তোমায় বোঝানো সম্ভব নয় তারানা। তোমাকে আমি উপযুক্ত মুহূর্তে কি কি করতে হবে সেসব পথ নির্দেশ দিয়ে দেব। আপাতত মনে রেখো, আগামীকাল জন্মাষ্টমী। বীরজা আগামীকাল মধ্যরাত্রে সেই পিশাচের ঠিকানায় যাবে সন্তানকে দেখার জন্য, আর তার সঙ্গে তুমিও যাবে। আর সেখানে যাওয়ার আগে আগামীকাল গোধূলি বেলায় তুমি একবার ওই সদাশিবের মন্দিরে যাবে। সেখানে তোমার জন্য একটা বিশেষ বস্তু অপেক্ষা করে আছে। সেটি নিয়ে তুমি সেই পিশাচের আস্তানায় যাবে। সেই পিশাচ কিন্তু কোনোভাবেই তোমাকে সেখানে যেতে দিতে চাইবে না। কিন্তু মনে রেখো, সেই বিশেষ বস্তুটি তোমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ সে তোমাকে আটকাতেও পারবে না, কারণ সেই পিশাচ মহাভীতু আর লোভী। তবে তার লোভ কিঞ্চিত পৃথক, কিন্তু সে তোমার পথ আটকাতে পারবে না। কিন্তু সেই বিশেষ বস্তুটা কি? আপনি যদি তা বলে না দেন তাহলে আমি তা চিনব কি করে? আমি এবার আর ওনার কোনো নির্দেশ পেলাম না। আমি বুঝতে পারলাম উনি চলে গেছেন, তবে আমার মন বলছিল উনি যথা সময়ে আমাকে আবার পরবর্তী নির্দেশ দিতে আসবেন। তাই ততক্ষণ আমার আর কিচ্ছু করার নেই। তবে ওনার নির্দেশ মতো আগামীকাল গোধূলি বেলায় একবার সদাশিবের মন্দিরে আমাকে যেতেই হবে। সেখানে আমার জন্য কোন বিশেষ বস্তু অপেক্ষা করে আছে উনি বলেছিলেন সেটা দেখার জন্য। যাই হোক, এইভাবে কতক্ষণ যে ওই ছাদে অতিবাহিত হয়ে গেছে আমার খেয়াল নেই। মাঝে একবার বনমালী এসে আমি কখন রাতের খাবার খাবো জিজ্ঞাসা করে গেছেন। আমি তখন খেয়াল করে দেখি মাথার উপরে সপ্তমীর অর্ধচন্দ্র, আর তার ঠিক কাছেই একটা অতি উজ্জ্বলতম নক্ষত্র জ্বলজ্বল করছে। চন্দ্রের এত কাছে থাকা সত্ত্বেও সেই নক্ষত্র তার নিজের প্রভাতে দীপ্তমান। আমার খুব অবাক লাগলো। প্রতিদিনই আকাশের গ্রহ নক্ষত্র আমি পর্যবেক্ষণে রাখতাম, কিন্তু এত উজ্জ্বল কোনো নক্ষত্র ঠিক মাথার উপরে আমার বেশ খেয়াল পড়ছে গতকাল রাতেও আমি তা দেখিনি। কি দেখছো তারানাথ? তুমি ওই নক্ষত্রটিকে চেনো? মধুসুন্দরী দেবীর গলার আওয়াজ পেয়ে আমি চমকে উঠলাম। এর আগেও আমি মধুসুন্দরী দেবীর দর্শন পেয়েছিলাম। উনি আমাকে যে যোগ জ্ঞান দিয়েছিলেন তাতে আমি ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম। তাই ওনার গলার আওয়াজ পেয়েই আমি চারপাশে তাকিয়ে দেখি ছাদের পূর্ব প্রান্তে উনি এসে আবির্ভূতা হয়েছেন। ওনার সেই দিব্য তেজ সমৃদ্ধ অপরূপ সুন্দর মুখখানি থেকে যেন অপার করুণার বন্যা বইছে। আমি তাই তাড়াতাড়ি ওনার দিকে এগিয়ে যেতে গেলাম। আপনি এসেছেন মা, আপনি এসেছেন? হ্যাঁ, এসেছি। আমাকেই আসতেই হলো, তার কারণ তুমি কাল রাত্রে যে কাজ করতে যাচ্ছ সেই কাজ থেকে তোমাকে বিরত করার জন্যই আমার এখানে আসা। কেন মা, আমি কি কিছু ভুল করতে চলেছি? তুমি কাল বিরজার সাথে ওই পিশাচের গহ্বরে যেও না, কারণ ওখানে গেলে তোমার নিজের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা। কিন্তু সেখানে না গেলে আমি তো জমিদার বাবুর সন্তানকে মুক্ত করে আনতে পারবো না। কিন্তু আপনি আমাকে সেই কাজে নিষেধ করছেন কেন? আমি তোমাকে নিষেধ করছি তার একটাই কারণ, ওই পিশাচকে তুমি চেনো না, সে ভয়ঙ্কর। আমি তোমাকে আমার পুত্রের মতো স্নেহ করি বলেই তোমাকে কথা বলতে এসেছি। সেই পিশাচ জমিদার বাড়ির পাশের পুকুরের নিচে পাতাল লোকে আস্তানা করে আছে বহু বছর। কর্তামা বীরজা সুন্দরী দেবী বললেন সেই পিশাচ নাকি ওনার যমজ সহোদর ভাই। জন্মের মুহূর্তেই তার মৃত্যু হওয়ায় পার্থিব জীবনের কোনো সুখ ভোগ করতে পারেননি।
সেই কারণেই বিরজা সুন্দরী দেবীর ওপরে তার এত রাগ। বিরজা সুন্দরী সেরকমই জানে, এতে ওর কোনো দোষ নেই। তবে আসল ব্যাপার হলো সে বিরজা সুন্দরীর ওপরে প্রতিশোধ নিতে আসেনি। সে এসেছে সূর্যনারায়ণ এবং গোটা রাজবংশের ওপর প্রতিশোধ নিতে। তুমি সে পিশাচের ইতিহাস জানো না। ওর আসল নাম অঘরী ত্রিবক্র ভৈরব। সূর্যনারায়ণের প্রপিতামহের জমিদারিকালে সেই প্রতাপগড়ে এসেছিল, আর জমিদারের থেকে অনুমতি নিয়ে জমিদার বাড়ির পাশের এই জলাশয়ের তীরে একটা ছোট্ট মন্দির নির্মাণ করে তার সাধনা করতে থাকে। কয়েক প্রজন্ম ঠিকঠাক চললেও সূর্যনারায়ণের বাবা দর্পনারায়ণ এই অঘরী সাধুর বিরোধী ছিল, আর সেই কারণেই সে সরাসরি বিদ্রোহ করতে থাকে। গ্রামের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করতে সক্ষম হয় যে ত্রিবক্র ভৈরবের সেই অঘরী সাধনার কারণে প্রতাপগড়ে সে বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল, আর গ্রামের সহজ সরল মানুষ তাদের জমিদার বাবুর কথা শুনে এক রাতে উত্তেজিত হয়ে সেই অঘরী তান্ত্রিকের ওপর চড়াও হয়। তার সমস্ত মন্দির এবং বাস করার জায়গা তারা ভেঙে গুঁড়িয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। তবে সব থেকে বড় কথা হলো, চারিদিক থেকে ঘিরে ফেললেও সেই অঘরীতান্ত্রিককে তারা কেউ ধরতে পারেনি। মানুষের মনে একটা ধারণা তৈরি হয় তান্ত্রিক ত্রিবক্র ভৈরব ওনার আরাধ্য ব্রহ্মশিলা নিয়ে এই জলাশয়ের জলে নেমে গেছেন। তারপর থেকে এই এতগুলো বছর পার হয়ে গেলেও কেউ আর কোনো দিন তাকে দেখেনি। আর সেই অঘরী সাধকই নিজের সমস্ত পঞ্জীভূত তপবল নিয়ে ফিরে এসেছে দর্পনারায়ণের সমস্ত পরিবারের ওপর তার প্রতিশোধ নেবার জন্য। আমি তাই তোমাকে বারণ করতে এসেছি এই পিশাচের কাছে না যাওয়ার জন্য। অঘরীতন্ত্র বড় ভয়ানক জিনিস। আশা করি তুমি তার বলাবল সম্পর্কে যথেষ্ট অবগত। হ্যাঁ মা, আমি জানি, আর সাথে এটাও জানি যদি আপনার আশীর্বাদ আমার রক্ষা কবচ হয়ে থাকে তাহলে সেই অঘরীতন্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ভুল করছো তারানাথ। আমি তোমাকে তপবল প্রদান করলেও এই অঘরীর আঘাত থেকে রক্ষা করতে পারবো না, সে সাধ্য আমার নেই। ওখানে গেলে তোমার মৃত্যু নিশ্চিত। তাই তোমাকে আবারও বারণ করছি, তুমি সেই অঘরী সাধকের কাছে যেও না। এই বংশের কুলগুরু আমাকে বলেছেন 18 বছর বয়সে সূর্যনারায়ণের কন্যার ভেতর সাক্ষাৎ মা দুর্গার অধিষ্ঠান হবে। তবে আগামীকালই সেই মহেন্দ্রক্ষণ। আমাকে আপনি একটা কথা বলুন মা, পৃথিবীর কোনো শক্তি সে যতই বড় অঘরী সাধক হোক না কেন, তিনি কি আদিশক্তি মহামায়াকে পরাজিত করতে পারেন? সে যে অসম্ভব, অসাধ্য। সে যাই হোক, আমি তোমাকে তোমার নিজের প্রাণ রক্ষা করার কথা বলেছি। সেই অঘরী সাধকের তন্ত্রবল ভয়ঙ্কর। মনের ভিতরে অসীম প্রতিশোধ স্পৃহা থেকে সে এখন পিশাচে পরিণত হয়েছে। তাই আমার অনুরোধ, তুমি যেও না। নিজের প্রাণ রক্ষা করতে চাও তো এই কাজে পিছিয়ে এসো। আপনার আশীর্বাদ আমার রক্ষা কবচ মা। আমার প্রাণহানির কোনো সম্ভাবনা নেই। তবে এ কথা ঠিক, আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি বা না পারি, আদ্যাশক্তি মহামায়ার এই কাজে আমি অবশ্যই যাব। পরীক্ষা? এ তুমি কি বলছো তারানাথ? হ্যাঁ মা, আমি জানি এটা আপনার পরীক্ষা। আপনি মধুসুন্দরী দেবী নন। মধুসুন্দরী দেবী ওনার অপার স্নেহ মমতায় আমাকে বারবার রক্ষা করলেও কোনো দিন কোনো লড়াইয়ে নামার আগে আমাকে প্রতিহত করেননি। আপনি কে তা আমি জানি না, কিন্তু আপনার নিষেধ করা থেকে আমি একটা কথা বুঝতে পেরেছি, আপনি মধুসুন্দরী দেবী নন। বুঝলে কিশোরী, আমার চোখের সামনে একটা অদ্ভুত উজ্জ্বল আলোক প্রভা ফুটে উঠল। সেই আলোর তেজে সব কিছু তখন দেখা যাচ্ছে দিনের আলোর মতো, যেন কয়েক সহস্র সূর্যদেব একত্রিত হয়ে আকাশ থেকে নেমে এসেছেন আমার সামনে। কিন্তু আমার চোখ ঝলসে যাচ্ছে না, এতটাই স্নিগ্ধ সেই আলোর প্রভা। আমি বুঝতে পারলাম এই আলোর জ্যোতি কোনো দেবতা বা গন্ধর্ব বা যক্ষের হওয়া সম্ভব নয়।
এই দীপ্তি এতটাই উজ্জ্বল যে সমগ্র বিশ্ব চরাচরকে আলোকিত করতে পারে। ইনি কোনো দেবী নন, কোনো দেবীর ভিতরে এই শক্তি থাকতে পারে না। তিনি সাক্ষাৎ জগৎ জননী মা মহামায়া, এই সমগ্র সৃষ্টির আধার স্বরূপা তিনি। তাঁর থেকেই এই সৃষ্টির জন্ম, আবার সমগ্র জগৎ লয় পায় এই আদি শক্তিতেই। তোমার ধর্মবিশ্বাস, জ্ঞান আর আত্মবিশ্বাসের সত্যিই কোনো তুলনা হয় না তারানাথ। তুমি ঠিকই ধরেছ, আমি তোমাকে পরীক্ষা করতেই এসেছিলাম। কালকের যে গুরুদায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, তুমি তা সম্পাদন করতে সক্ষম কিনা সেটা দেখার জন্যই আমার আশা। আমি তোমার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ। তুমি তোমার লক্ষ্যে সফল হবে। ঋষিকেশ তোমাকে সেই মতোই পথ দেখাবে। তোমার মঙ্গল হোক। আমি সেই জ্যোতিস্তম্ভের সামনে মাথা নিচু করে প্রণাম জানালাম। আমি বেশ বুঝতে পারছিলাম আমার মনের ভিতরের শক্তি যেন কয়েক গুণ বেড়ে গেল সেই আদ্যা শক্তির আশীর্বাদ পেয়ে। আমার মনে তখন আর কোনো দ্বিধাই নেই সেই পিশাচকে দমন করতে পারার ব্যাপারে। আমি নিশ্চিত ছিলাম মা মহামায়া দুর্গার শক্তিকে ভেদ করতে পারে এমন কোনো পৈশাচিক শক্তি হতে পারে না। আমি প্রণাম করে উঠে দাঁড়াতেই দেখলাম আমার চোখের সামনে সবকিছু স্বাভাবিক। আমি কিছু বুঝতে পারলাম না। আমি বুঝতে পারলাম মা মহামায়া ফিরে গেছেন। আর তারপর আমার মনে আর কোনো রকমের দ্বন্দ্ব বা প্রশ্ন থাকার কোনো অবকাশই ছিল না। আমি ঘরে এসে সেই দিনের মতো শুয়ে পড়ি। তারপর দিন জন্মাষ্টমী। সারাদিনই জমিদার বাড়ির ঠাকুর দালানে বিনোদ বিহারীর পুজোর আয়োজনে সকলে নিমগ্ন থাকেন। পুজোর নানা কাজের মধ্য দিয়ে কখন যে সারাদিনটা কেটে যায় তার খেয়াল থাকে না। অবশেষে বিকেল হলে যখন রাজ পরিবারের সকলে বিশ্রাম নিতে যান, তখন আমি বের হয়ে আসি সদাশিব মন্দিরে যাব বলে। সেইখানে আমার কিছু কাজ আছে। রাজ পরিবারের কুলগুরু শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় আমাকে সেই রকমই নির্দেশ দিয়েছিলেন। আর তারপর আমি যখন জমিদার বাড়ি ফিরে যাই তখন সন্ধ্যা হয়ে গেছে। আর একটু রাত ঘনালে সকলে বিনোদ বিহারীর বিশেষ পুজো শুরু করবে। আর ঠিক তখনই সকলের অলক্ষ্যে আমাকে যেতে হবে রানীমা বীরজা সুন্দরীর সঙ্গে সেই অঘরী পিশাচের গুহায়। এমন সময় ধীরে ধীরে আকাশ ঘোর করে আসে। জলদগম্ভীর বজ্রপাতের শব্দে দিক চক্রবাল যেন কেঁপে কেঁপে উঠতে থাকে। প্রতাপগড়ের মানুষ জানে প্রতিবার এই জন্মাষ্টমীর রাত্রে ভয়ঙ্কর ঝড় ওঠে সমগ্র প্রতাপগড় জুড়ে। এটাই এখানকার প্রথা। আর সমগ্র প্রতাপগড়ের মানুষ তখন রাজবাড়ির ঠাকুর দালানে আর না হলে নিজের গৃহ বন্ধ করে এক মনে জপ করে চলেন বিনোদ বিহারীর নাম। তাদের বিশ্বাস পতিত পাবন বিনোদ বিহারী তাদের রক্ষা করেন সেই সর্বগ্রাসী ঝড়ের কোপ থেকে। আর এদিকে ছাদে এসে দাঁড়ান বীরজা সুন্দরী। তিনি জানেন এই ঝড় তাকে উড়িয়ে নিয়ে যাবে তার সন্তানের কাছে, যেইভাবে প্রতি বছর এই রাত্রে তিনি তার সন্তানকে দেখতে যান। তবে এবার তিনি একা নন, তার সাথে রয়েছি আমি। আমি খুব যত্ন সহকারে আমার পিঠের ঝোলায় লুকিয়ে রেখেছিলাম বিকালে সদাশিব মন্দির থেকে আনা ব্রহ্মপুষ্প। কুলগুরু আমাকে বলে দিয়েছিলেন এই ব্রহ্মপুষ্প আমাকে ছুঁয়ে দিতে হবে ঘুমন্ত সেই কিশোরীটির কপালে, আর তবেই তার ভিতর নিদ্রিত দৈব সত্তা জেগে উঠবে। আমি বেশ বুঝতে পারছিলাম সেই ঝড়ের প্রবাহ আমাদের টেনে নিয়ে যাচ্ছে কোনো একটা জলাশয়ের ভেতরে, কিন্তু তার গতিবেগ এতই দ্রুত যে চারপাশের কোনো কিছুই দৃশ্যমান হচ্ছে না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে আমরা এসে পৌঁছলাম একটা বেশ বড় ফাঁকা চত্বরে, যেখানে সেইভাবে আলো বলতে কিছু নেই। একটা যেন চাপা প্রতিফলিত আলো সেখানকার দেওয়ালে পড়ে একটা আলো আঁধারের সৃষ্টি করেছে।
প্রাথমিকভাবে কিছু দেখতে পাওয়া না গেলেও কিছুক্ষণ পরে চোখ একটু সয়ে যাওয়ার পর আমাদের দেখতে আর খুব একটা অসুবিধা হলো না। তবে সেটা বোধহয় না হলেই ভালো হতো, তার কারণ আমরা দেখতে পাই আমাদের চারপাশে শুধু নর কঙ্কালের ভিড়। তা যে সেই পিশাচের খাদ্য ভিন্ন আর কিছু নয় তা বুঝে নেওয়ার জন্য আলাদা কোনো কৌশলের প্রয়োজন নেই। কিন্তু সব থেকে বড় কথা হলো, আমি আশা করেছিলাম আমাকে সেই পিশাচের ভয়ঙ্কর আক্রমণের সম্মুখীন হতে হবে, কিন্তু সেই রকম কোনো আঘাত আমি পেলাম না, অন্তত তখনও পর্যন্ত। আমাদের চোখের সামনে একটা রাজকীয় পালঙ্ক রাখা ছিল, আর তাতেই শুয়েছিল এক অষ্টাদশী কিশোরী তার গভীর ঘুমের মধ্যে। আমি আর চোখে একবার বীরজা দেবীর মুখ দেখেই বুঝলাম এই মেয়েটি ওনার কন্যা। ওনার দুই চোখ তখন অশ্রুতে ছলছল করছে। উনি জানেন প্রতি বছর এই ক্ষণিকের দর্শন মাত্রই মা হিসেবে ওনার প্রাপ্তি। কিন্তু সেই পিশাচ তাহলে কোথায় গেল? তখনকার মতো বুঝতে না পারলেও পরে আমি তা বুঝতে পেরেছিলাম। সেই পিশাচ সেখানে নেই ভেবে আমি আমার সঙ্গে আনা সেই ব্রহ্মপুষ্প সেই নির্দিষ্ট কিশোরীর মাথায় স্পর্শ করতে যাব, ঠিক এমন সময় একটা ভরাট গলার শব্দে সেই গোটা ঘরটা কেঁপে উঠল। তারানাথ, তুমি আমাকে মুক্তি দিয়ে আমাকে তোমার চিরকৃতজ্ঞ করে রাখলে। আজ শুধু তোমার জন্যেই আমি মুক্তি পেতে চলেছি। আমি আমার আরাধ্য দেবীর চরণে স্থান পেতে চলেছি। মা, মা রে, এবার তুই আমার তোর চরণে স্থান দে। যে ব্রহ্মজ্ঞান আমি দীর্ঘ অগরী সাধনা করেও লাভ করতে পারিনি, সেই ব্রহ্মজ্ঞান শুধুমাত্র তোর একটি স্পর্শেই সম্ভব হবে। মা, তোর একটি স্পর্শেই সম্ভব হবে। আমি চিৎকার করে উঠলাম, গুরুদেব, আপনি আপনি কি তবে সেই অঘরী সাধু? আপনি তো নিজেই পরম জ্ঞানী। আপনি নিজেই আমাকে পথ দেখিয়েছেন ব্রহ্মপুষ্প নিয়ে আসার জন্য। তাহলে আপনি... হ্যাঁ তারানাথ, তুমি ঠিকই বলেছ, আমি তোমাকে পথ দেখিয়েছি। অগরী সাধনকালে নিজের মনকে সম্পূর্ণভাবে কামিনী কাঞ্চন থেকে লোভরহিত করতে না পারার অপরাধে আমি পথভ্রষ্ট হয়েছিলাম। সূর্যনারায়ণের পিতা দর্পনারায়ণ সে কথা জানতেন, আর তাই তিনি লোকেদের আমার স্বরূপ বলে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন। তাই তখনকার মতো আমি প্রাণে বাঁচতে আমি সেই ব্রহ্মশিলা নিয়ে চলে আসি এই পাতাল কক্ষে। এই ব্রহ্মশিলা দেবী ভৈরব সুন্দরীর। আজ দেবী যখন মানুষ শরীরে জন্ম নেন বীর্যার গর্ভে, তখন তাকে পরাস্ত করার জন্যে আমাকে এই চক্রান্ত করতে হয়। কিন্তু আপনি তাহলে নিজেই নিজের বিনাশের পথ নিশ্চিত করলেন কেন? বিনাশের নয়, মুক্তির। এখন আমি বুঝি আমার পরম আরাধ্য ধাম লাভ করার সময় হয়ে গেছে। সাধনার মাধ্যমে সেই ধাম পেতে আমাকে আরো বহু বছর অপেক্ষা করতে হতো, কিন্তু আমি এই জন্মে দেবীর হাতে মৃত্যুবরণ করে সেই ধাম লাভ করব। আজ 18 বছর বয়স হলেই বীর্যার কন্যার মধ্যে দেবী ভৈরব সুন্দরীর অধিষ্ঠান হবে। এই জন্মাষ্টমীর পুণ্যতিথি যেমন বাসুদেব শ্রীকৃষ্ণের জন্মতিথি, তেমনি মা যোগমায়ার জন্মতিথি। তুমি আর দেরি করো না তারানাথ। তোমার সঙ্গে আনা সদাশিবের সেই ব্রহ্মপুষ্প ছুঁয়ে দাও ওই কিশোরের কপালে। আমি তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। সাধনার কোন উচ্চ পর্যায়ে পৌঁছলে কোনো ভক্ত নিজের মুক্তির জন্য নিজের মৃত্যুর আহ্বান করতে পারে, তা সেই মুহূর্তে ওই রাজকুলগুরুর আকুলতা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমি তখন আর সত্যি সময় নষ্ট না করে ছুটে এগিয়ে যাই সেই ফুটফুটে কন্যাটির দিকে, আর তার কপালে রেখে দিই আমার সঙ্গে আনা সেই ব্রহ্মপুষ্প। মহাদেবের আবাহন ছাড়া যে মহাশক্তির জাগরণ হতে পারে না, তা আমি সেই দিন নিজের চোখে আবারও চাক্ষুষ করি। আর সেই স্পর্শ করা মাত্রই সেই একই রকমের আলোক পুঞ্জের প্রকাশ আমি দেখতে পাই
যেরকমটা তার আগের দিন রাতে আমি দেখেছিলাম। আর সেই আলোকপুঞ্জের সাথে সাথেই সমস্ত শব্দকে ছাপিয়ে দিয়ে শুনতে পাওয়া যায় কুলগুরুর কণ্ঠস্বর। মা 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 রে, আমাকে তোর চরণে আশ্রয় দে মা, আমাকে তোর চরণে আশ্রয় দে, আমাকে তোর চরণে আশ্রয় দে। বেজে ওঠে শত শত ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি। আর তারপর চোখের পলকে সবকিছু স্থির হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমরা দেখতে পাই আমরা এসে পৌঁছেছি সেই জলাশয়ের তীরে। আর সেইখানেই বিরজা দেবীর হাত ধরে দাঁড়িয়ে আছে এক ছোট্ট 18 বছরের কিশোরী। সে কে, কোথা থেকে এলো, তার স্বরূপ শুধু জানি আমি আর বিরজা দেবী নিজে। কিন্তু ততক্ষণে সেই জলাশয়কে ঘিরে সমগ্র প্রতাপগড়ের মানুষ, যাদের সবার সামনে জমিদার বাবু সূর্য প্রতাপ নারায়ণ দাঁড়িয়ে আছেন। গ্রামের মানুষ তখন মা দুর্গার নামে জয়ধ্বনি দিয়ে ওঠে। জয় মা দুর্গা জয়, জয় মা ভৈরব সুন্দরী জয়। গ্রামের মানুষ জানে তাদের রাজমাতার দেখা স্বপ্ন সফল হয়েছে। বিরজা দেবীর গর্ভে জন্ম নিয়েছেন সাক্ষাৎ দেবী দুর্গা। কোনো এক পিশাচের চক্রান্তে এতদিন তারা মা দুর্গার কৃপা বৃষ্টি থেকে বঞ্চিত ছিল। এখন তাদের সেই বাধা কেটে গেছে, তাই তাদের আর আনন্দের শেষ নেই। জয় মা দুর্গার জয়, জয় মা ভৈরব সুন্দরীর জয়। আচ্ছা বাবা, তারপরেই কি জমিদার বাবু সেই জলাশয়ের মাঝে মা ভৈরব সুন্দরীর ওইরকম মনোরম মন্দির নির্মাণ করেছিলেন, তাই না? হ্যাঁ চারিমা, তুমি ঠিকই বলেছ। তারপর জমিদার বাবু ওই মন্দির নির্মাণ করেন। আর সব থেকে বড় কথা, ওখানে কিন্তু সেই অঘরী সাধক ত্রিবক্র ভৈরবেরও পুজো হয়। সব থেকে বড় কথা হলো, আজও ওই মন্দিরের পূজারী প্রতিদিন সকালবেলা মন্দির খোলার পর দেখতে পান ভোর রাত্রে কেউ এসে তান্ত্রিক পদ্ধতিতে মা ভৈরব সুন্দরীর পূজা করে গেছেন। আজও গ্রামের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এ সেই অঘরী সাধকেরই কাজ। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ঠাকুর মশাইয়ের কথা শুনছিলাম। সত্যি ওনার জীবনের অভিজ্ঞতা সম্ভার যে কত বড় তা ওনার কাছে শোনা এই গল্পগুলো শুনলেই বোঝা যায়। তবে এবার আমাদের বেরোতে হবে। মনটা না চাইলেও ফিরে আসতে হবে আমাদের বাড়িতে, কিছু যে কাজ আছে। তাই আমি আর কিশোরী দুজনে উঠে পড়ি। তবে কথা নিশ্চিত, আমরা যখনই সময় পাবো চলে আসবো ঠাকুর মশাইয়ের কাছে, ওনার কাছে ওনার জীবনের পূর্ণ অভিজ্ঞতার গল্প শুনতে। আজ তবে এই পর্যন্তই, এবার বিদায়।